হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান। এই কবিতাটা আজকে আমরা পুরোটাই আলোচনা করব। তো প্রথম চলে আসি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যে একজন সুখ্যাত ব্যক্তি। তার লেখা মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি বলতো, নীল নির্জন। এরপরে তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন ধরো অন্ধকার বারান্দা, উলঙ্গ রাজা, কলকাতার যিশু, নিরক্ত করবী ইত্যাদি। তো আমাদের এই আবহমান এই কবিতাটা কিন্তু অন্ধকার বারান্দার এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এরপরে চলে আসছে, তোমরা সবাই কিন্তু বই খুলে নাও একদম সরাসরি কবিতায়। দেখো, প্রথমেই যেটা বলেছেন, যা গিয়ে উঠানে তোর দ্বারা লাউ মাথা তার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কবি এখানে বলতে চাইছেন যে উঠোনে গিয়ে দাঁড়া, যেখানে রয়েছে লাউ মাচা, সেই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়া, লাউ মাচার ছোট্ট ফুল যেটা সন্ধ্যার বাতাসে দুলে চলেছে। এখানে উঠোন কি বলতো, উঠোন হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যে বাড়ি রয়েছে না, আমাদের পল্লী বাংলার যে বাড়ি, সে বাড়ির সামনে ফাঁকা মানে উন্মুক্ত কিছুটা জায়গা রয়েছে, যেটা প্রাঙ্গণ বলা যেতে পারে, সেটাকে বলছি আমরা উঠোন। আর লাউ মাচাটার পাশে কি মাচা, কি মাচা হচ্ছে বাঁশের কঞ্চেকে এরকম এরকম ভাবে কেটে, ঠিক আছে, একটা মঞ্চ টাইপের করা হয়। তার উপরে বিভিন্ন রকমের শাক সবজি, যেগুলো লতানো শাক সবজি সাধারণত সেগুলো হয়। যেমন ধরো লাউ হতে পারে, কুমড়ো, তারপরে ধরো শশা, ঠিক আছে, শশা তো মানে দু রকম হয়, কিন্তু তোমার হচ্ছে যে ওই মাচাতেও কিন্তু শশা হয়, ঠিক আছে। তারপরে ধরো পুঁই শাক, ঠিক আছে। এই যে টাইপের যে যেগুলো লতানো গাছ, সেগুলোকে আমরা কি মাচা করে দিই, যাতে ফলগুলো খুব ভালো করে সুন্দর করে ঝুলতে পারে এবং বিছিয়ে সেই শাকটা ফলতে পারে, ঠিক আছে। তো সেই হচ্ছে লাউ মাচা, যেটা পল্লী বাংলার একটা বলতে পারো প্রতীক, ঠিক আছে। আমাদের গ্রাম বাংলার একটা কিন্তু এই প্রতীক, এই লাউ মাচা। প্রত্যেকের ঘরে ঘরে উঠোনের সামনে কিন্তু প্রায় লাউ কুমড়ো এগুলো কিন্তু থাকেই সাধারণত। কবি সেটাই বলেছেন যে ওই উঠোনে গিয়ে, যেখানে লাউ মাচাটার পাশে, সেখানে গিয়ে দাঁড়াতে, যেখানে সন্ধ্যার বাতাসে সেই লাউয়ের সেই ছোট্ট সাদা রঙের যে ফুলটা, সেটা ক্রমাগত দুলছে। কারণ কি? কারণ হচ্ছে, কবি কেন এই কথা বলছেন বলতো? কারণ শৈশবে মানে আমরা যখন ছোট ছিলাম, বা তোমরা যে এখন ছোট রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই যে যার গ্রাম বাংলাকে বা পল্লী বাংলাকে কিন্তু সবাই ভালোবাসি। যখন তোমরা বড় হবে, তোমরা যখন গ্রাম ছেড়ে দিয়ে চাকরি সূত্রে তোমরা যখন বাইরে যাবে, বাইরে পড়াশোনা করবে, বা ধরো বাইরে চাকরি বাকরি বা কর্মসূত্রের জন্য তো যাবে, তখন কি হবে, তোমাদের এই গ্রামের কথা কিন্তু মনে পড়বে। যারা বর্তমানে এখন যারা বাইরে রয়েছেন, ঠিক আছে, যারা বাইরে এখনো আছে, তারা কিন্তু যখন তারা অবসর পায় বা যখন তারা ছুটি অবকাশে, কিন্তু তারা সেই গ্রামে কিন্তু চলে আসে, এই গ্রাম বাংলায়। যেখানে এসে সে লাউ মাচাটার পাশে গিয়ে কবি দাঁড়াতে বলছেন, উঠোনের সামনে দাঁড়াতে বলেছেন, যেখানে ওই সন্ধ্যার বাতাসে কিন্তু সেই ছোট্ট ফুলটা কিন্তু দুলে চলেছে। এ তো চিরকালীন সত্য। কারণ আবহমান, এইটার মধ্যে আবহমান কথার অর্থ কি? আবহমান কথার অর্থ হচ্ছে ক্রমাগত, যা এখনো চলছে, যা বরাবর চলে আসছে। সেরকম এখনো যারা মানে যারা আগে গেছে, যারা বাইরে কর্মসূত্রে গেছে, বা ভবিষ্যতে তোমরা যখন যাবে, তোমরাও কিন্তু এই দৃশ্য, গ্রাম বাংলা, গ্রাম প্রকৃতির এই দৃশ্য কিন্তু তোমরাও দেখতে পাবে। তাই এটা কিন্তু এক আবহমান কালের মানে চিরকালের এক শাশ্বত, এক চিরন্তন সত্য ঘটনা। এটাই কবি এখানে এটা বলেছেন। কিন্তু এই স্ট্যান্ডাটা কিন্তু, এই যে তোমাদের এই ফার্স্ট স্ট্যান্ডাটা, এটা কিন্তু তোমাদের অনেকবার রয়েছে এই কবিতায়, ঠিক আছে। এরপরে চলে আসছি নেক্সট যে স্তবকে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এই গ্রাম বাংলায় কে কে সর্বপ্রথম এসেছিল? আমরাই তো এসেছিলাম। আমরা আমাদের যখন শহর সভ্যতা যখন উন্নত হয়নি, শহর যখন কিছুই আসেনি, যখন আমরা অনেক আমাদের অনেক অনেক পূর্বপুরুষেরা তারা তো গ্রাম বাংলায় বসবাস করতো। আমরা এখন বড় হয়েছি, নগর সভ্যতা ধীরে ধীরে গ্রামকে গ্রাস করে নিচ্ছে। তখন কি হচ্ছে, আমরা কর্মসূত্রে আমরা বাইরে যাচ্ছি, বিদেশ যাচ্ছি, অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু গ্রাম তো আমাদের সৃষ্টি তো মানুষই করেছে, আমাদের পূর্বপুরুষেরা করেছে। তাহলে তারা যখন ছিল, তারা কি বলছে, তারা অনেক বছর আগে গ্রামে কি অত্যন্ত নিবিড় অনুরাগে মানে
মায়া মমতা ভালোবাসা দিয়ে এক ঘর বেঁধেছিল, যত মানুষই করেছিল, আমরাই তো করেছি। সেই ঘর গ্রামে গেলে কিন্তু আমরা এখনো দেখতে পাবো, এখনো কিন্তু সেটা দেখতে পাবো। আমরা কিন্তু ছুটি পেলেই, সেই কারণে কিন্তু কর্ম জীবন জীবিকার সাথে আমরা যখন ছুটি পাই তখন কিন্তু সেই গ্রামেই ফিরে যাই। তারপরে কবি বলছেন, যে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। কি অসাধারণ কথা! কবি বলছেন যে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু প্রকৃতির সন্তান, প্রকৃতি হচ্ছে মা, আমরা হচ্ছে সন্তান। তাহলে প্রকৃতি আর মায়ের এক সন্তান, এই যে সম্পর্ক, মা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক কি কখনো ছিন্ন করতে পারবে? এই সম্পর্কটা অটুট সম্পর্ক, এই সম্পর্ক অচ্ছেদ্য সম্পর্ক, এই সম্পর্ককে কখনো কেউ ভাঙতে পারবে না, কেউ কখনো এটাকে মুচকাতে পারবে না। তাই প্রকৃতির টানে, মানে মায়ের টানে সন্তান ঠিকই আসবে, ঠিকই সেই গ্রামকে তারা ভালোবেসে, গ্রাম বাংলা মানে এখানে মায়ের সঙ্গে তুলনা করছেন। কবি বলছেন তারা যতই বাইরে থাকুক, তারা হারিয়ে যাক না কেন, জীবন জীবিকার স্বার্থে তারা বাইরে যেতেই পারে, তারা যাক, কোনো সমস্যা নেই, কিন্তু তারা এই মাটিকে, এই পল্লী বাংলার মাটি হাওয়াকে তারা ভালোবেসে আবার সেখানে ফিরে আসবে। তারপরে বলছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। বলছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এটা কি কখনো ফুরাবার? এই গ্রাম বাংলার এই দৃশ্য কখনো কি ফুরাবে? কখনো ফুরাবে না। এই জিনিস কখনো শেষ হবে না, এই চিরন্তন, এই শাশ্বত, এ কখনো শেষ হতে পারে না, এ কখনো নিভেও যাবে না। এটা চিরন্তন শাশ্বত ঘটনা, এটা কখনো ফুরোবে না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, নোটে গাছ হচ্ছে এক ধরনের শাক, এটা বুড়িয়ে ওঠে মানে এটা বৃদ্ধ হতে থাকে, কিন্তু কখনো মুড়োয় না, মানে একদম নিঃশেষ হয়ে যায় না। কারণ কি, এখানে বয়সের ছাপ আসতে পারে, নোটে গাছ বৃদ্ধ হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার বয়সের সাথে সে বুড়িয়ে যেতে পারে, কিন্তু কখনো মুড়োয় নেয় না, কখনো শেষ হয়ে যায় না, সে আবার কিন্তু জন্ম নেয়, তাই তো, আবার জন্ম নেয়। তারপরে আবারও কবি বলছেন, যা গিয়ে এখানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। সেই আবারও কবি বলছেন যে তোমরা লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াও, যেখানে সেই লাউয়ের সাদা রঙের যে ছোট্ট ফুলটা, সেটা সন্ধ্যার বাতাসে কিন্তু ক্রমাগত দুলে চলেছে। এই ঘটনা কি চিরন্তন, এই ঘটনা শাশ্বত, এই ঘটনা আবহমান কালের। তারপরে চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে রয়েছে, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এই যাওয়া, এই আশা কখনোই ফুরোবে না। আমরা জীবন জীবিকার স্বার্থে আমরা বাইরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা আবার আসবো। তার মানে এই যাওয়া আসা কিন্তু কখনোই শেষ হবে না, এই কখনো শেষ হবে না, এটাও কিন্তু একটা চিরন্তন শাশ্বত কালের ঘটনা। ফুরোয় না তার একগুঁয়েটার দুরন্ত পিপাসা। পিপাসা মানে কি, জল তেষ্টা যখন আমাদের পায় কিরকম করে, প্রচন্ড তেষ্টা পেলে আমরা তো জল খাই, সেরকম একগুঁয়েটা, একগুঁয়েটা মানে হচ্ছে একরোখা জেদি, মানে এই যে তারা বাইরে থাকছে, বাইরে আছে, তার যে আশা, মানে গ্রামে ফিরে আসার যে একরকম প্রখণ্ড জেদ, একরোখা জেদ, সেই পিপাসা মানে সেই তেষ্টা কখনো মেটাবে না, কখনো সেটা ফুরোবে না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। তারা যখন গ্রাম বাংলায় আসে, তারা সেই অদ্ভুত এক সৌন্দর্য, অদ্ভুত এক অনুভূতি তারা কিন্তু গ্রাম বাংলা থেকেই পায়। সেখানেই বলছেন যে সারাটা দিন আপন মনে, মানে নিজ মনে ঘাসের গন্ধ, সেই সোঁদা মাটির যে একটা গন্ধ পাওয়া যায়, পুকুরের গন্ধ, কবি জীবনানন্দ দাশের কবিতায় তো আমরা পড়ে গেছি। পল্লী বাংলার কিন্তু এক অপরূপ সৌন্দর্য রয়েছে, অপরূপ একটা গন্ধ রয়েছে। সেটাই বলছেন যে ঘাসের গন্ধ মাখে, নিজ মনে সেই ঘাসের গন্ধ মাখে। সারাটা রাত তারায় তারায় যখন তারা আহ সারাটা রাত যখন তারার দিকে তাকিয়ে থাকে, সেই আকাশে সাতটি তারার দিকে যখন তাকিয়ে, সাতটি তারা নয়, অনেক তারাই থাকে, তো যাই হোক, যখন তারার দিকে তাকিয়ে থাকে তখন তারা ছোট্ট ছোট্ট স্বপ্ন মনে, এইরকম এই স্বপ্ন কিন্তু অনেক বড় বড় স্বপ্ন নয়, এই স্বপ্ন কিন্তু অনেক দামি দামি স্বপ্ন নয়, এটা হচ্ছে গ্রাম বাংলার মানুষদের স্বপ্ন। ওদের স্বপ্ন কিন্তু খুব ছোট্ট ছোট্ট স্বপ্ন হয়, সেই স্বপ্ন বুনতে থাকে তারা। তারপরে বলছে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরে না। মানে এই ঘটনা
চিরন্তন শাশ্বত, এ কখনোই ফুরবে না, এ কখনোই নিভবে না। এই ঘটনা একদম আবহমান কালের। তাই নটে গাছটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নটে গাছ হয়তো বৃদ্ধ হয়ে যেতে পারে, হয়তো বুড়ি হয়ে যেতে পারে, কিন্তু কখনো নিঃশেষ হয়ে যাবে না, কখনো মারা যাবে না। তারপরে বলছে, যা গিয়ে উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এরপরে আবার বলেছেন কবি, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। দেখো, নেভে না তার যন্ত্রণা, আমরা জানি যে গ্রামে থাকতে গেলে আমরা কিন্তু শহরের মতো বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারি না। গ্রামে কিন্তু অনেক দুঃখ রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে। সেই দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু গ্রামের মানুষ কিন্তু জীবনযাপন করে। তারা নেভে না, তাদের যন্ত্রণা কিন্তু নেভে যায় না, তাদের দুঃখ কখনো পুরানো বা বাসি হয়ে যায় না, তাদের অনেক রকম সমস্যা আসতেই থাকে একের পর এক। তার তবুও কিন্তু তাদের বাগান থেকে, এখানে বাগান বলতে কি বলতো, মনকে বোঝানো হয়েছে, তাদের বাগান থেকে কখনো হাসি, সেই হাসি কখনো কিন্তু মিলিয়ে যায় না। আমরা দেখেছি শহর সভ্যতায় যখন আমরা বাইরে যদি যাই, ঠিক আছে, তখন কি হয়, বিলাসবহুল জীবনে আমরা সমস্ত কিছু ভুলে যেতে পারি, সমস্ত কিছু মিলিয়ে যেতে পারি, আমরা এক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাতে পারি। কিন্তু গ্রাম বাংলায় তাদের দুঃখ রয়েছে, তাদের যন্ত্রণা রয়েছে। সেই দুঃখ যন্ত্রণা কিন্তু কখনো তাদের বাঁশি হয়ে যায় না, পুরনো হয় না। তাদের কি হয়, তারা তাদের বাগান থেকে কুন্দ ফুলের হাসি কখনো তাদের বাগান থেকে নিভে যায় না, তাদের কখনো হারিয়ে যায় না। সে হাসি কিন্তু তাদের সবসময় থাকে। তারপরে বলছেন, তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। এটা বলছেন যে ঠিক আগে, মানে যখন কবিরা যখন ছোট ছিলেন, বা আমরা যখন এখন ছোট আছি, বা তোমরা যারা এখনো গ্রামে বাস করছো, আমরা কি দেখি, রোজ ভোরে কি হয়, সূর্য উঠে আবার পশ্চিম দিকে কি হয়, সূর্য অস্ত যায়। এই ঘটনা কিন্তু আবহমান কালের, এই ঘটনা তো চিরন্তন। এটা কি কখনো মিলিয়ে যাবে? কখনো মিলবে না। কারণ এই ঘটনা শাশ্বত ঘটনা। তাই একই রকম, সেই আগের মতোই একই রকম ভাবে সূর্য ওঠে, আবার সেই অস্ত যায়, ছায়া নেমে আসে, আর সন্ধ্যা হলেই কি হয়, এক হাওয়া, নদীর হাওয়া, সেই নদীর হাওয়া কিন্তু ছুটে আসে। এই ঘটনা কখনো শেষ হবে না, ফুরিয়ে যাবে না, কখনো নিভবেও না। তারপরে বলছে, ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচা তার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এই স্তবকে কিন্তু আমরা এর আগে যতবার পড়ে এসেছি, দেখো এখানে কিন্তু এখনো বলেছে, কিন্তু অন্য কোনো জায়গায় যতবার এই স্তবক পড়েছি, এখানে কিন্তু সেই এখনোর উল্লেখ থাকেনি। এখানে কিন্তু কবি ব্যাখ্যাটা একটু অন্যরকম করেছেন, একটু অন্য, মানে যেটার একটা ইনার মিনিং, মানে একটা তোমার কি বলে, আভ্যন্তরীণ একটা মিনিং রয়েছে। সেটা কি বলছে বলতো, যা গিয়ে উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। তাই কবি বলছেন যে সেই উঠানে গিয়ে দাঁড়াতে, যেখানে লাউ মাচা রয়েছে, সেই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে। এখনো সেই ফুল দুলছে, কারণ সেই ফুল কিন্তু এখনো নিঃশেষ হয়ে যায়নি। এখানে এখনো কথাটা কেন ও বলেছে, কারণ এটা চিরকালের, এটা এখনো সেটা ঘটে যাবে, ঠিক আছে, এটা কখনো মিলিয়ে যাবে না। তাই এখনো সেই ফুল সন্ধ্যার বাতাসে, মানে আমরা যদি এখনো সেই সন্ধ্যার সময় গিয়ে দাঁড়াই, বা সন্ধ্যার সময় গিয়ে যদি সেই উঠোনে গিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু এখনো আমরা দেখতে পাবো সেই সাদা রঙের লাউয়ের যে ছোট ফুল, সেই ছোট ফুলটা কিন্তু এখনো কিন্তু ক্রমাগত সন্ধ্যার আর তোমার বাতাসে কিন্তু ডুবে যাচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর কি কি কবিতা তোমরা জানতে চাও, সেটাও কিন্তু আমাকে জানিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।